আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর খাবো না। এই কথা আপনি আগেও বলেছেন, কথা রেখেছিলেন। কণ্ঠে কাঁপন বোঝা গেল। বেঈমান চোখ দুটো ভরে উঠল, ঠোঁট দুটো সমান তালে কেঁপে যাচ্ছে। তারা ভেঙে পড়ে কাঁদতে চাইছে, হয় রাগ না হয় অভিমান। কোনো এক কারণে এই দশা পৌষ রাতের, সঠিক কারণ তার জানা নেই। তৌসিফ মনোযোগ দিয়ে দেখলো ওকে, অতঃপর এক হাত ধরে নিল। পৌষ ঝটকা দিয়ে সরাতে চাইলেও সরালো না। ও এতটুকু তো বুঝেছে পুরুষ মানুষ প্রত্যাখ্যান জিনিসটা ততটা পছন্দ করে না, আর সেই পুরুষ যদি হয় তৌসিফ তালুকদার, তাহলে তো কিচ্ছাই ক্ষত। তৌসিফ পৌষের হাতটা নিয়ে স্থান দিল নিজের বুকে, সময় নিয়ে অনুভব করালো তার সিস্টল ডায়াস্টল। কিছু পল যেতেই নম্র স্বরে বলল, কথা দিচ্ছি আর খাবো না। যেই কথা রাখতে পারবেন না সেই কথা দিয়ে লাভ কি? আচ্ছা, মাঝে মধ্যে খাবো। না। সপ্তাহে একটা? না। মাসে? না। ওহো প্লিজ পোশরাত, বছরে একটা খাওয়া না খাওয়া একই কথা। পৌষ খিটমিট করে বলে উঠল, কখন বলেছি বছরে একটার অনুমতি দিব? হাত ছাড়ুন। তৌসিফ ছাড়ল না। পৌষের কোমর জড়িয়ে নিয়ে কিছু বলতে নিলেই পৌষ ওয়াক ওয়াক করে উঠল। তৌসিফ কিছু বলা বা করার আগেই পৌষ ওকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মুখে গন্ধ। তৌসিফ এই পর্যায়ে খুবই অসহায় বোধ করলো। কি এক বউ তার, পুরাই পৌষ মাসের মতো। এই বৃষ্টি তো এই গরম। মেহেদিরা পৌঁছালো ঘন্টাখানেক দেরি করে। আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ যদিও আহত হয়নি, তবে মুরব্বি ধাঁচের দুইজন বলাবলি করেছে পথে বাধা যেহেতু এসেছে এই বিয়েতে, তাহলে না আগানোই ভালো। মেহেদি অবশ্য পাত্তা দেয়নি, তবে ওর মা বাবার চোখে মুখেও আতঙ্কের ছাপ দেখা গিয়েছে। মেহেদি যেন দেখেও দেখে না। তৌসিফ ভাই তার জন্য অনেক করেছে, আজ যখন তার জন্য কিছু করার পালা, তখন মেহেদি পিছিয়ে থাকবে না। তার নিজের তো কোনো পছন্দ নেই, বিয়ে তো করবেই, তাহলে তাকেই করুক যাকে তৌসিফ ভাই পছন্দ করে দিল। নিশ্চিত এর মধ্যে ভালো কিছু আছে। ওরা সবাই ড্রয়িং রুম জুড়ে বসে আছে। তখনই দেখা মিলল তৌসিফের রুম থেকে বের হচ্ছে। পরনে তার সাদা একটা সিম্পল পাঞ্জাবি, তবে হাতে কাজ করা, বুকের দিকে আর হাতে মুখ ভরা তার দাড়ি, দেখতে চমৎকার দেখালো। অতি সুন্দর একজন পুরুষ সে। তার কাছে যেন বর বেশে থাকা মেহেদিও ফিকে। মেহেদি যদিও ততটা সাজসজ্জা করেনি, সাধারণ এক পাঞ্জাবিই পরেছে। তৌসিফ বের হতেই পেছন পেছন পৌষ বের হলো। কাজ ছাড়া এক গারারা পরে মাথায় হিজাব পরেছে সে। সাজ বলতে শুধু ঠোঁটে একটু লিপস্টিক। তৌসিফ না করেছে সাজতে, পৌষও মেনে নিয়েছে। তৌসিফ কাজীকে শুরুতেই বলল, বিয়েটা আগে হোক। কাজী মাথা নাড়ল। একজন মুরব্বী বললেন, এত তারা কিসের বাবা, আগে তো। তৌসিফ গমগমের স্বরে বলল, কি মেহেদি, বিয়ে করবে না? জি 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 ভাই। তাড়াহুড়ো করে বলে উঠল মেহেদি। তৌসিফ বাঁকা হেসে মিনুকে বলল, সুহাকে আনো। মিনিট দুই যেতেই সোহার আগমন ঘটল। সেই কম দামি শাড়িটি তার পরনে। তৌসিফ ফিরেও তাকালো না। মেহেদির পাশে ফাঁকা জায়গায় তাকে বসানো হলো। সোহা শক্ত হয়ে রইল যেন। কাজী কবুল বলতে বললেও সোহা যখন চুপ করে রইল, তখন পৌষ এগিয়ে এলো। সোহার পাশে বসে হাতটা ধরল। ও জানে এই সময় কেমন লাগে। পৌষেরও এমন দিন গিয়েছে, তার পাশে কেউ ছিল না, কেউ না। যারা এতিম তাদের আল্লাহ বাদে কেউ নেই। এই যে সোহা, ওরও কেউ নেই। পৌষ সব খারাপ কিছু ভুলেই সোহার হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, কবুল বলে দিন আপু, উনি আপনার জন্য নিশ্চিত খারাপ কাউকে পছন্দ করবেন না। নিজের দায়িত্ব উনি যথাযথভাবে পালন করবেন। সরল মনা পৌষ কথাটা বলতেই সোহা মুখ ফুটে কবুল বলল। ও জানে ওর আগে পিছে কেউ নেই, এই বিয়ে ওকে করতেই হবে। সোহা কবুল বলা মাত্রই মেহেদিও কবুল বলল। সকলে আলহামদুলিল্লাহ বলতেই তৌসিফ নিজ হাতে সবার আগে জামাই বউ, অতঃপর একে একে সবার মিষ্টি মুখ করালো। তার মুখটা হাসি হাসি। পৌষ চমকালো, খুব চমকালো। লোকটা গিরগিটি, কিভাবে রং বদলালো। এতক্ষণ মুখটা কেমন ভারী ভারী করে রেখেছিল, অথচ যেই না বিয়েটা হলো অমনি সে রং বদলাচ্ছে। বাকিরাও অবশ্য চমকেছে, বিশেষ করে মেহেদির মা বাবা।
তারা যেন শোতে এসেছে, বলার বা করার কিছুই নেই। তাদের মতো মধ্যবিত্ত পরিবারে কেন নিজের সৎ বোন বিয়ে দিচ্ছে তৌসিফ, এর উত্তর তাদের জানা নেই, না জিজ্ঞেস করার সাহস আছে। খাওয়া দাওয়া হতেই সোহাকে বিদায় দেওয়া হলো। গলা ছেড়ে মিনু কাঁদলো। সোহার পাথর বনে গেছে। ওর সামনে অতি কম দামে একটা গাড়ি, তাও ভাড়া করা। জীবন তার কোথায় মোড় নিল সে জানে না। মিনুকে শুধু বলল, কাঁদিস না, তোকে নিয়ে যাব। আজ চলি আপা। না। সোহা যেতে নিলেই আচমকা পৌষ এসে জড়িয়ে ধরল। সোহা চমকালো, তবে কথা বলল না। পৌষ শুধু বলল, মন দিয়ে সংসার করুন আপা। পৌষ যেভাবে এসেছিল সেভাবেই সরে গেল। তৌসিফ আগ বাড়িয়ে কথা বলেনি। ওদের বিদায়কালটা সাদামাটা ভাবেই হলো। তৌসিফ বিড়বিড় করে শুধু বলল, বালা টল্ল। পৌষ পাশ থেকে বলে উঠল, কি বললেন? কি আর বলবো? তাও ঠিক, মামাতো ভাই না আপনি আমার, আপনার কি বা বলার থাকতে পারে? আকাশে আজ অর্ধচন্দ্রের দেখা মিলল। অর্ধ বলাটা অবশ্য ভুল, একদমই ঠিক নয়, কারণ চাঁদটা অর্ধেক থেকেও যেন কম। মোটা একখানা দাগের মতো দেখতে। মেঘের আড়াল হাওয়া থেকে নিজেকে কোনো মতে বাঁচিয়ে সগর্বে সে তাতিয়ে বেড়াচ্ছে। দুটি ছড়াচ্ছে চারপাশ জুড়ে, যেন তার রূপের ঝলকে ফিকে পড়ে যাচ্ছে সকলে। বড়ই দাপট দেখাচ্ছে আজ চাঁদটা। তৌসিফ দূর আকাশে চাঁদের পানে তাকিয়ে হাসল বাঁকাভাবে। তাচ্ছিল্যের সাথে বলে উঠল, চাঁদটা যেন ব্যঙ্গাত্মকভাবে তৌসিফকে বলে উঠল অনেক কিছু, যার শ্রোতা একমাত্রই তৌসিফ নিজে। তাই তো একা একাই বলতে লাগলো, তোকে সকলে দেখে, নিজেদের বাসনা নিবারণ করে, কিন্তু আমার চাঁদ শুধু আমার আকাশে ওঠে, সে বিলুপ্ত আমার আকাশেই হয়। শরৎ বাতাস চারদিকে। এই সময়টাতে ঠান্ডাও লাগছে বেশ। পাতলা এক সাদা শার্ট তৌসিফের পরনে, সাথে সাদা ঢোলা এক প্যান্ট। বুকের কাছের বোতাম দুটো খোলা থাকায় বেশ দেখাচ্ছে তাকে। তৌসিফ আপাতত বারান্দায় দাঁড়িয়ে। তার ভেতরের প্রেমিক সত্তার আজ ঘুম ভেঙেছে বহু বছর পর। পৌষকে নিয়ে আজ সে সদ্য জাগ্রত প্রেমটাকে নিয়ে এই চন্দ্রবিলাস করবে। শব্দ হতেই তৌসিফ বুঝল পৌষ বেরিয়েছে। হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসেছে ও। চুলগুলো একত্রিত করে ঢোলা এক ঝুটি করে পিঠে দিয়ে রাখলো। বিছানায় রাখা সাদা ওড়নাটা মাথায় দিয়ে এদিক ওদিক তাকালো। তৌসিফ বাইরে থেকেই তো অবলোকন করে হাসলো মৃদু। কাকে খুঁজছে তার তোতা পাখি? নিশ্চিত তৌসিফকে। উত্তরটা যেন তৌসিফের মস্তিষ্কে খুব ঝটপট করে দিল। পৌষ ডাক দিল, আপনি কি বারান্দায়? জবাব এলো না। পৌষের রাগ হলো, এই ব্যাটা হয়েছে এক খাটাস। এই যে পৌষ তখন একটু ফোনটা হাতে তুলেছিল কাউকে কল দিতে, তৌসিফ কল লাগাতে দিল না। ফোন কেড়ে নিয়ে সে ঠেলে ঠুলে পৌষকে ঢুকালো ওয়াশরুমে। সোজাসাপটা বলেও দিল গম্ভীর কণ্ঠে, যাতে পৌষ কাপড় বদলে গোলাপি রঙের কুর্তিটা পরে। পৌষ ভাবলো, হায় কপাল, ওর জামাইটার কি হলো? মানুষটার মুখটা কেন হুতুম পেঁচার মতো দেখায়? কেলেঙ্কারি বুঝি কিছু হলো? কিন্তু কই, এই লোকের বিনা কারণে করা হুমড়ি তুমড়ি সব। এখন পাত্তা নেই। পৌষ এবার বিছানায় পা ঝুলিয়ে বসলো। বিনা কারণেই 1 2 গুনল 10 পর্যন্ত। অতঃপর জোরে গলা ফাটিয়ে ডাকলো, মামাতো ভাই, কই আপনি? আমার জামাই কই? দেখেছেন তাকে? এই ডাক না হলেও 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তৌসিফ যেন তড়িঘড়ি করে রুমে ঢুকলো। পৌষের ঠোঁটে বিজয়ের হাসি। ও যেন চাইছিলই তৌসিফ এভাবে আসুক। মেয়েটা চালাক হয়েছে বটে, তার চালাকি ধরে ফেলল তৌসিফ অতি সহজে। বিড়াল পায়ে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল পৌষের পানে। পৌষ বাড়িয়ে দেয়া হাতটার মাঝে নিজের হাতটা অনতিবিলম্বে দিয়ে দিল। মুহূর্তেই ছোটখাটো হাতটার কবজি আটকা পড়ল খসখসা বড় পাঞ্জার হাতে। অল্প টান লাগতেই পৌষ উঠে দাঁড়ালো। তৌসিফ হাঁটছে, পৌষ ওর পিছু পিছু পা বাড়াচ্ছে। দরজা পর্যন্ত যেতেই পৌষ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? বাইরে। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি, কিন্তু এত রাতে? তাতে কি, জামাইয়ের সাথে যাচ্ছ? তো তো মানে? জামাই হলো দ্য মোস্ট এভার রিস্ক জোন। যখন তখন এর মতলব খারাপ হয়ে যেতে পারে, ভরসা নেই। তাই নাকি? আবার জিগায়। তৌসিফ ফিরে তাকালো এক পল, অতঃপর মৃদু হেসে উঠল। পৌষ যেন মরমর করে ভেঙে গেল, একদম গুড়িয়ে গেল। তার শরীর যেন চলা বন্ধ করলো। লোকটার হাসি,
হায়, পৌষ না মরেই যায় এই হাসি দেখে। এক পুরুষের প্রেমে রোজ নিয়ম করে 3 বেলা হাবুডুবু খায় পৌষ, আজও বাদ গেল না। ভাবনায় ডুবে থাকা পৌষ কখন যে নিচে পৌঁছালো তা যেন খেয়ালই করেনি। বাড়ির সামনে থাকা ঘাট পাড়ে ওদের বর্তমান অবস্থান। পৌষ অবাক চোখে তাকিয়ে রইল যখন তৌসিফের শাহাদাত আঙুল দাগ করা স্থানে দেখালো। এই ঘাটটা টাইলস করা, একদমই নিজস্ব, তবে পুরাতন, কিন্তু এখন দেখলেই মনে হয় হয়তো সৌন্দর্যের জন্য করা। কিন্তু পৌষ শুনেছিল এটা তৌসিফের বাপ দাদার আমলে করা ঘাট। বহু ঘটনা এই ঘাট ঘিরে। এই ঘাট পাড়ে আসার দরুন তৌসিফ ও কতটাই না বাজে ব্যবহার করলো ওর সাথে। ঘাটের সিঁড়িগুলোর সাইডে মরিচাবাতি জ্বালানো, বেশ দেখাচ্ছে এটা। সাইডের ফাউন্টেনও কদাচিৎ ছাড়তে দেখেছে পৌষ, আজ তাও দেখলো। ঠিক পারে একটা নৌকা রাখা। এতদিন কচুরি দিয়ে ভরে থাকলেও আজ কচুরি পানা নেই, তৌসিফ পরিষ্কার করিয়েছে। হাত ধরে ধরে পৌষকে সিঁড়ি দিয়ে নামালো তৌসিফ। নিজের হাত দিয়ে ওকে শক্ত করে ধরে বলল, সোজা নৌকায় পা রাখো, মাথার দিকে পা রেখো না, নৌকা তাহলে সরে যাবে। পৌষের হাসি পেল। ওকে কিনা শিখায় কিভাবে নৌকায় উঠতে হয়। পা ঝট করে নৌকায় উঠে উল্টো হাত বাড়ালো তৌসিফের জন্য। তৌসিফ হেসে ফেলল, তবে হাতটাও ধরলো। বইটা হাতে তুলে নৌকাটা আনলো অন্য কিনারায়। বড় করই গাছটার সাথে নৌকা বেঁধে তৌসিফ আবার নৌকায় উঠল। পৌষ তখন জামাই ভুলে সুন্দর প্রকৃতি দেখতে ব্যস্ত। তৌসিফ এগিয়ে এসে পাশ ঘেঁষে বসলো। ঠান্ডা এক বাতাস বইছে তখন। নৌকাটা এদিক ওদিক হেলে দুলে যাওয়াতে পানিতে অল্প অল্প শব্দ হচ্ছে। পৌষ উচ্ছ্বাস প্রকাশ করলো, এসব এসব অনেক সুন্দর, আমি কখনো ভাবিনি এভাবে দেখবো। আপনাকে অনেক ধন্যবাদ। তৌসিফ পৌষের দিকে ফিরেই ছিল। পেছন দিক থেকে পৌষের পিঠ ঠেকলো তৌসিফের বুকে। শক্ত বুকটার উষ্ণতা টের পেয়ে লোভী মনটা আন্দোলিত হলো। মাথা এলিয়ে দিয়ে শরীর ছেড়ে দিল পৌষ। 2 হাতে তাকে আগলে নিল তৌসিফ। পা মেলে দিয়ে নিজের জায়গায় মজবুত করলো পৌষ। চোখ উল্টে তৌসিফকে দেখে নিল এক পল, তারপর ক্ষীণ শব্দ করে জিজ্ঞেস করে, কথা বলুন। কি বলবো? কিছু একটা। তুতা পাখির বুলির কাছে হার মানা এক প্রেমিক পুরুষ আমি। শুনতেই ভালো লাগছে। কথা থামিও না পোশরাত, বলে যাও, আজ শুনি। পৌষের চোখ দুটো ভরে উঠল। এত মায়া মায়া কেন লোকটা? কেন তার পৌষকে এতটা প্রাধান্য দিতে হবে? আজ পর্যন্ত কেউ তো তা দেয়নি। কেউ ওকে কোনোদিন পরামর্শ করতে ডাকেনি, অথচ এই মানুষটা এত পরিপাটি হওয়া সত্ত্বেও পৌষকে জিজ্ঞেস করে হাত ঘড়িটা সহ পড়বে। এত ভালোবাসার যোগ্য কি পৌষ? পৌষ ঝট করে উঠল, ঝাঁপিয়ে পড়ল তৌসিফের বুকে। কেঁদে ফেলল মেয়েটা। তৌসিফ ওর মাথায় হাত রাখলো। ভরসার জায়গায় স্বরূপ সে আছে তা বুঝল। পৌষ আর একটু শক্ত করে বুকে ঠাঁই নিল। নৌকাটা কাত হলো একটু। পৌষ নাক টেনে টেনে বলল, এত কেন ভালোবাসেন? তাহলে কি কম বাসবো? মেরে না ফেলবো? আর কত, মরে তো যাচ্ছি আমি তোমার মাঝে। চাঁদের প্রতিবিম্ব তখন স্পষ্ট পানির মাঝে। চাঁদের দিকে তাকিয়ে আবারও উপহাস করে তৌসিফ। চাঁদ নিজেই লজ্জা পেল যেন এবার। মেঘের আড়ালে লুকিয়ে নিল নিজ অস্তিত্ব। এহেন গহীন মুহূর্তে তৌসিফ গলায় এক ঢল প্রেম নিয়ে ডাকল, পোশরাত। ছোট একটা ঢোক গিলল তৌসিফ। এই প্রথম সে চাইবে কিছু। সংকোচই লাগছে যেন। তৌসিফ দেনামোনা করে সরস গলায় আবেদন করল, আমাদের মাঝে এক টুকরো চা দিলে কি খুব খারাপ হয়ে যাবে পোশরাত? অবুঝ পৌষ জিজ্ঞেস করল, মানে? আমি নিজের পরিবার বড় করতে চাই পোশরাত। এই যেমন তুমি, আমি আর আমাদের অস্তিত্ব। পৌষ পাথর বনে গেল। চোখ তুলে এক পলক তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। দুজনে চুপচাপ। রা নেই কারো মুখে। মাঝে মধ্যে শুধু ভারী নিঃশ্বাস শোনা গেল, হয়তো মান্যতার অথবা অমান্যতার। অতি সাধারণ এক শয্যায় বসা সোহা। ওর কাছে মনে হচ্ছে দুনিয়াটা হয়তো বড্ড কঠিন হয়ে গেল। এই রুমে এসি নেই, মাথার উপর জিএফসির একটা ফ্যান ঘুরছে। ঘুরছে বললে ভুল হবে, এই ফ্যান শুধু পাখাগুলোই গোল গোল ঘুরাচ্ছে। বাতাস আসছে না বললেই চলে। বাইরে খুবই অল্প স্বল্প কথার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বিয়েতে মানুষ থাকবে না, এটাই তো স্বাভাবিক। সোহা অবশ্য বোকা বনে এখনো বসে আছে।
মেহেদি নামক পুরুষকে এখনো চেনে না সে। মিনুর জন্য মনটা খারাপ হচ্ছে, রাগ হচ্ছে তৌসিফের ওপর। এ এক এলোমেলো অনুভূতি যার কোনো কিনারা নেই। সাঁতার না জানা সোহা যেন মাঝ সমুদ্রে এসে পড়ল না, তাকে ফেলা হলো। তৌসিফ তালুকদার ফেললো তাকে শুধুমাত্র তার স্বার্থে আঘাত লেগেছে বলে। সোহা জানে চাইলেই ভালো ঘরে ওকে বিয়ে দিতে পারত তৌসিফ, কিন্তু সে সেটা করেনি। সে ইচ্ছে করে কোনো এক ফকিরের গলায় ঝুলালো তাকে, যেই ফকির মাত্র 50,000 টাকা কাবিন করেছে, তাও কিনা আরো কম করতে চেয়েছিল। কারো পায়ের শব্দ কানে আসতেই সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরা মেহেদি রুমে ঢুকলো। বেশ চিন্তিত তার মুখখানা। এসেই ভদ্রভাবে সালাম জানালো সোহাকে। উত্তর সোহা দিল না বা দেওয়ার প্রয়োজন মনে করলো না। মেহেদি সংকোচ বোধ করলো, তবুও জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন সোহা? খাবার নিয়ে আসি? সোহা উত্তর করলো না। হতাশ মেহেদি বেরিয়ে গেল। ফিরে এলো 10 মিনিট পর, হাতে একটা প্লেট ডিম ভাজার ঘ্রাণ আসছে। সোহারও ক্ষুধা লেগেছে, কিন্তু খাবে না ও। মেহেদিকে দেখেই বোঝা যাচ্ছে সে নিজেই ডিমটা ভেজে এনেছে। সোহার একদম সামনে প্লেট রেখে মেহেদি বলল,